উপসর্গের মতো, যে একটা শব্দের সাথে শব্দের পাশে বসে বা একটা পদের পাশে বসে নতুন একটা শব্দ তৈরি করে বা নতুন একটা অর্থ তৈরি করে। তো বিভক্তির কাজটাও সেম। বিভক্তি হচ্ছে 7 প্রকার। শূন্য বিভক্তি, যেটাকে আমরা প্রথমা বলি, দেন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মোট 7টা বিভক্তি আছে। আমরা এরপরে হচ্ছে জানতে পারবো 7টা বিভক্তি কি কি এবং কারকের ডিটেইলস বা প্রকারভেদ। আচ্ছা, কারক তো কাকে বলে এটা আমরা জানলাম। নামপদ এবং ক্রিয়াপদের, যেটা আমাদের এক্সামে আসে, অনেক সময় আসে যে কারক হচ্ছে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, কারক হচ্ছে ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। আগের দিন আমরা সমাস দেখেছিলাম, সমাস ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়, কিন্তু কারক আলোচিত হয় বাক্য তত্ত্বে। আচ্ছা, কারক কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। কারক কি পদ? বিশেষ্য পদ। এবং ক্রিয়াপদ ও নামপদের সমষ্টিকে কারক বলে। আচ্ছা, কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন এই কারক কত প্রকার এটা আমরা হচ্ছে ডিটেইলসে যাব। আচ্ছা, কারক হচ্ছে আমরা দেখলাম, কারক হচ্ছে টোটাল 6 প্রকার এবং বিভক্তি হচ্ছে 7 রকমের বিভক্তি আছে। প্রথমা বিভক্তি, যেটাকে আমরা শূন্য বিভক্তিও বলে থাকি। তো প্রথমা বিভক্তি হচ্ছে 2টা, অ অথবা শূন্য। শূন্য মানে কিছুই যখন থাকে না। দ্বিতীয়াতে আছে কে রে, তৃতীয় বিভক্তিতে আছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থ বিভক্তিতে থাকে কে রে, দ্বিতীয় আর চতুর্থ বিভক্তি সেম, মিল আছে। পঞ্চমী বিভক্তিতে আছে হতে থেকে যে, ষষ্ঠী বিভক্তিতে আছে র এবং এর, এবং সপ্তমী বিভক্তিতে আছে অন্তস্থ এ তে। এখন আমরা যদি হচ্ছে কর্তৃকারক বা প্রথম যে কারকটা সেটা বলতে যাই, তাহলে এটার সংজ্ঞাটা আসলে কি হবে বা এটা কিভাবে হয়? কর্তৃকারক কাকে বলে? যিনি বা যারা কাজটি সম্পন্ন করেন। যিনি বা যারা, বা সংক্ষেপে যদি সহজে আপনি মনে রাখতে চান, কর্তৃকারক এটা হচ্ছে কোন কর্তা দ্বারা যদি কোনো কাজ সম্পন্ন হয়, ওই কর্তাই হচ্ছে যিনি বা যারা, ওই কর্তাই হচ্ছে কাজটা সম্পন্ন করছে। তার মানে কারকে, যেই কারকে কর্তা থাকবে সেটাই কর্তৃকারক। ফর এক্সাম্পল, খোকা বই পড়ে, ঠিক আছে? এই সেন্টেন্সে আপনি হচ্ছে খোকা বই পড়ে, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে কাজটা কে সম্পন্ন করছে? সেন্টেন্সে বই পড়ার কাজটা কে সম্পন্ন করছে? খোকা সম্পন্ন করছে। তার মানে খোকা এখানে হচ্ছে একজন কর্তা বা যিনি বা যারা, যার কারণে হচ্ছে এখানে যদি আপনাদের প্রশ্ন আসে তাহলে হচ্ছে খোকার উপরে হয়তো একটা ড্যাশ থাকতে পারে, তখন আপনাকে ওইটা বলতে পারে যে খোকা কোন কারকে কোন বিভক্তি। খোকা হচ্ছে এখানে কর্তৃকারক, কর্তৃকারকের শূন্য। এক্স্যাক্টলি রাইট, কর্তৃকারকের শূন্য বিভক্তি। কেন শূন্য বিভক্তি? কারণ এখানে কে রে, দ্বারা, হতে থেকে যে কিছুই হচ্ছে না, এখানে কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি হবে। এখানে শূন্য আছে। রফিক স্কুলে যায়, সেম ওয়েতে রফি, এখানে কোনো বিভক্তির কোনোটাই মিলতেছে না, এই কারণে এটা প্রথমা বা শূন্য বিভক্তি। আর রফিক এখানে হচ্ছে কর্তা বা যিনি বা যারা, যে হচ্ছে কাজটা সম্পন্ন করছে। স্কুলে যাওয়ার কাজটা করছে রফি, এই কারণে রফিক হচ্ছে কর্তৃকারক। সেম ওয়েতে পাগলে কি না বলে। আচ্ছা, পাগলে কি না বলে, এখানে কি না বলা, তার মানে হচ্ছে কোনো কিছু বলার কাজটা কে করছে? পাগল করছে। আর এখানে যদি পাগলের নিচে আমরা পাগলকে যদি ব্যাখ্যা করি পাগলে লে, তাহলে এটা কোন বিভক্তি বলেন তো? সপ্তমী বিভক্তি। এক্স্যাক্টলি, সপ্তমী বিভক্তি এখানে আছে। সুতরাং এটা হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। আমি বুঝি না, আমার বুঝিয়ে দিলে বেটার হইতো। আচ্ছা, কোনটা বোঝাবো? পাগলে কি না বলে এটা নাকি পুরাটাই? পুরাটাই বুঝাইতে হবে। ওকে, পুরাটাই বলি। সেটা হচ্ছে যিনি বা যারা কাজটি সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। তার মানে কি? কর্তৃকারকে হচ্ছে একজন কর্তা থাকবে একটা সেন্টেন্সে, যে কাজটা সম্পন্ন করবে সেই কর্তৃকারক। ফর এক্সাম্পল, খোকা বই পড়ে, এখানে বই পড়ার কাজটা কে করছে? খোকা করছে। খোকা বই পড়ছে, খোকা এখানে হচ্ছে কর্তার কাজটা করছে। সংক্ষেপে মনে রাখবেন, কর্তৃকারক মানে হচ্ছে কর্তা,
যে বা যারা কাজটা করে, এ কারণে খোকা হচ্ছে কর্তৃকারক। এবং এখানে বিভক্তির ক্ষেত্রে কোনো বিভক্তির এটাই নাই, তো এই কারণে হচ্ছে এটা হবে হচ্ছে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। সেম ওয়েতে রফিক স্কুলে যায়, স্কুলে যাওয়া কাজটা করছে রফিক, তার মানে একজন কর্তা করছে, যিনি করছে, এই কারণে হচ্ছে রফিক কর্তৃকারকের শূন্য বিভক্তি। সেম ভাবে পাগলে কিনা বলে, এই কিছু বলার কাজ কে করছে? পাগল করছে। পাগলে, পাগলে এ আছে, তো এটা কোথায় আছে? সপ্তমী বিভক্তিতে আছে, যে কারণে পাগলে কিনা বলে হবে হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। আমরা যদি কর্মকারকে যাই, তাহলে হচ্ছে কর্মকারকে কর্তার যে কাজ করে, যাকে আশ্রয় করে কর্তার কাজ সম্পন্ন করে। তার মানে কি? আগেরটাই দেখেছি আমরা কে কাজ করে, কর্তা কাজ করে। এখানে আমরা দেখবো কর্তা আসলে করেটা কি কাজ করতেছে, সেটা হবে হচ্ছে কর্মকারক। ঠিক আছে, এটা হচ্ছে সহজ মনে রাখা। তাহলে এখানে এক্সাম্পল, খোকা বই পড়ে। আচ্ছা, একটু হচ্ছে আমি একটু সরি, আসলে একটা প্রবলেমের কারণে আমি একটু পথে ছিলাম। আমরা আবার ফেরত আসি। আমরা ছিলাম হচ্ছে কর্মকারক। কর্মকারকটা কি? কর্তৃকারকে আমরা দেখেছি যে কর্তা মূলত কাজটা করে। কর্তৃকারক মানে একজন কর্তা থাকবে যিনি কাজটা করে, এবং কর্মকারকে মনে রাখবেন যে উনি আসলে কর্তা আসলে করেটা কি কাজ করে বা কাকে আশ্রয় করে কাজটা সম্পন্ন করে, তাকে কর্মকারক বলবো। যেমন খোকা বই পড়ে, এটা যদি কর্তৃকারক হতো তাহলে আমরা প্রশ্ন করতাম কি পড়ে, সরি কি পড়ে না, কে পড়ে, কারা পড়ে, খোকা পড়ে, তখন খোকাটা হতো কর্তৃকারক। বাট এখানে আমরা প্রশ্ন করবো কি পড়ে, কি করে, কাকে নিয়ে কাজটা করছে। ঠিক আছে, তাহলে খোকা বই পড়ে, কি পড়ে? বই পড়ে। বইটা হচ্ছে কর্মকারকে বই, এখানে কোনো বিভক্তি নাই, এটা হচ্ছে শূন্য বিভক্তি হবে। ঠিক আছে, বৃষ্টি সালমাকে মেরেছে। বৃষ্টি কাকে মেরেছে বা কি করেছে? বৃষ্টি কাকে মেরেছে? বৃষ্টি সালমাকে মেরেছে। সালমার মাধ্যমে বৃষ্টি ওই যে মারার কাজটা হচ্ছে সম্পন্ন করছে। ঠিক আছে, তো এখানে সালমা কে, তাহলে এখানে হবে চতুর্থী বিভক্তি। এখানে হচ্ছে একটা ঝামেলা লাগতে পারে যে দ্বিতীয় বিভক্তি কেন হবে। হ্যাঁ, আমি বলি, এখানে হচ্ছে দ্বিতীয় হবে নাকি হচ্ছে চতুর্থী হবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা দুটাই দিতে পারেন, কারণ তৃতীয় বিভক্তিও কেরে আছে, চতুর্থী বিভক্তিতেও হচ্ছে কেরে আছে। ঠিক আছে, তো এখানে আপনারা দুইটাই দিতে পারেন, যেটা আপনার সূত্রে থাকবে, যেটা আপনার অপশনে থাকবে আপনারা সেটা দিবেন। সালমা কে আছে না, এই কারণে এটা দ্বিতীয় বিভক্তির মধ্যেও পড়ে, চতুর্থ বিভক্তির মধ্যেও পড়ে। তো আপনারা এখানে যেটা থাকবে আপনারা সেটা দিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? বৃষ্টি সালমাকে মেরেছে, তার মানে হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, বা চতুর্থ বিভক্তি। করণকারকটা কি? যে কাজটা সম্পন্ন হচ্ছে সেই কাজটা কোনো উপাদান বা কোনো যন্ত্র বা কোনো কিছু সাহায্য নিয়ে সম্পন্ন হচ্ছে, এ কারণে হচ্ছে আমরা তাকে করণকারক বলবো। তার মানে হচ্ছে একটা কাজ হচ্ছে, কাজটা হচ্ছে কোনো কিছুর মাধ্যমে, কোনো যন্ত্র হতে পারে, কোনো উপাদান হতে পারে, কোন সহায়ক ভূমিকা হতে পারে, মানে কোন কিছু সাহায্য নিয়ে যে কাজটা করব সেটা হবে হচ্ছে করণকারক। ফর এক্সাম্পল, কলম দ্বারা লেখা হয়। আমরা এখানে লেখার কাজটা করছি, লেখার কাজটা কি দিয়ে করছি? কলম দিয়ে করছি। কলম কি? কলম একটা সহায়ক জিনিস যেটার মাধ্যমে আমরা লিখি, অথবা কলম একটা যন্ত্র, কলম একটা উপাদান যেটার মাধ্যমে আমরা লেখার কাজটা করছি। তো যার কারণে এখানে কলম দ্বারা, এটার নিচে হচ্ছে আপনার ড্যাশ থাকবে, এবং এখানে এটাকে বলা হবে কোন ব্যক্তি। তাহলে আপনারা কি সহজে বলতে পারবেন না যেটা করণকারকে কোথায় আছে? তৃতীয় আছে। তাহলে হচ্ছে এটা করণকারকে তৃতীয় বিভক্তি। কি বলেন তো, সহজ নাকি কঠিন? হ্যাঁ, দেন আরেকটা এক্সাম্পল যদি দেখি, লাঙল দিয়ে জমি চাষ করা হয়। কি দিয়ে জমি চাষ করা হয়? তার মানে হচ্ছে
চাষ করার কাজ, এটা একটা কাজ। এটা কি দিয়ে হচ্ছে? যন্ত্র দিয়ে হচ্ছে বা কোনো একটা উপাদান দিয়ে হচ্ছে। লাঙল দিয়ে হচ্ছে, তার মানে কি? লাঙল হচ্ছে এখানে যন্ত্র বা উপাদানের কাজ করছে। চাষটা কার সহায়তায় করা হচ্ছে? লাঙলের সহায়তায় করা হচ্ছে। সো লাঙল দিয়ে জমি চাষ করা হয়, এই লাঙল দিয়ে। এটা হবে হচ্ছে কি? কর্মকারকে তৃতীয়া বিভক্তি। দিয়া দিয়ে কর্তৃক দ্বারা, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। এটা হচ্ছে কর্মকারক। একদম সহজ। যদি আমি তিনটা কারককে আবার একটু রিক্যাপ করি, কর্তৃকারক কি? কর্তৃকারকে একজন কর্তা থাকবে, তার মানে হচ্ছে একজন কাজ করবে, যিনি বা যারা কাজ করবে। সেম ওয়েতে কর্মকারকে ওই কর্তৃকারকটাকে যদি আপনি একটু রিমাইন্ড করেন যে কাজটা করছে সে আসলে কি করছে, একটা জিনিস বা একটা মাধ্যমে তো সে কাজটা করছে। তো এই সেই মাধ্যমটা হবে হচ্ছে কর্মকারক। আর কর্মকারকে যে কাজটা করছে সেটা কোন যন্ত্রের মাধ্যমে, কোন উপাদানের মাধ্যমে, কোন সহায়তার মাধ্যমে করছে, সেই যন্ত্র উপাদান বা সহায়তাই হবে কর্মকারক। সম্প্রদানকারক, যাকে নিঃস্বার্থভাবে দান বা সাহায্য করা হয় বা যার জন্য কাজ করা হয় তাকে সম্প্রদানকারক বলা হয়। অর্থাৎ সম্প্রদানকারককে আপনি যেটাই করবেন না কেন সেটা একদম নিঃস্বার্থভাবে করবেন, সেটাই সম্প্রদানকারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, আমরা কি ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পরে আবার কি বলি? আবার কি মনে করেন আপনার টাকার অভাব, টাকা নাই পকেটে, আপনি কি ভিক্ষুককে যে কখনো বলেন যে ভিক্ষুক আপনাকে আমি যে টাকাটা দিয়েছি সেটা আমি ফেরত নেই বা আপনি আমাকে ফেরত দেন, আমার কাছে টাকা নাই? এটা আপনারা কেউ বলেন নাকি? না, কখনোই না। এটা কি কেউ কখনো বলে? এটা কখনো হয় না। কারণ আমরা ভিক্ষুককে কিন্তু একদম নিঃস্বার্থভাবে দান করি। একটা মানুষকে যখন আমরা সাহায্য করি, সাহায্য করার যে কাজটা করি, এটা কিন্তু আমরা একদম নিঃস্বার্থভাবে করি, তাই না? এখানে আমাদের কোনো স্বার্থ থাকে না। তো এক্সাম্পলটা এই কারণেই হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুককে কে হচ্ছে তৃতীয়া বিভক্তিতে, চতুর্থ বিভক্তিতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সম্প্রদানকারকে বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থ বিভক্তি হয়। সম্প্রদান কারক থাকলে আপনারা অবশ্যই চতুর্থ বিভক্তিটাই ব্যবহার করবেন। এটা একটা কনফিউশন হতে পারে, দ্বিতীয় হবে নাকি চতুর্থী হবে, কিন্তু সম্প্রদানে সবসময় আপনারা, তো এক্সাম হলে তো অনেকগুলো কঠিন হইতে পারে, তো তখন আমরা বুঝবো কিভাবে কোনটা কি কারক, কোনটা কি কারক, মানে কোনটা কি কারক সেটা কিন্তু আমরা আপনাকে বলে দিচ্ছি। তো ম্যাম এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝিয়ে দিচ্ছেন মানে কোনটা কোন কারক হবে। এক্স্যাক্টলি, আপনার শোনেন, আপনার মনে রাখতে হবে কোনটা কোন কারক, এইটা আপনার একটু মনে রাখতে হবে। তারপরে ঝামেলাটা আপনার মনে হচ্ছে যে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তি তো সেম, তো আমি কোন বিভক্তি নিব, তাই না? তো আমি তো ওইটাই বলছি যে সম্প্রদান কারকে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে চতুর্থ বিভক্তি হয়, চতুর্থ বিভক্তি কে রে হবে। সুতরাং সম্প্রদান কারকের যদি কোন এক্সাম্পল এক্সামে আসে, তো আপনি যদি কে থাকে, রে থাকে, তাহলে আপনার একটা কনফিউশন লাগতে পারে যেটা দ্বিতীয় বিভক্তি হবে নাকি চতুর্থ বিভক্তি হবে। আপনি একদম চোখ বন্ধ করে সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি দিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু তৃতীয় আর চতুর্থীতে ঝামেলাটা লাগে। আর এমনি এখন যদি দুইটা অপশনে যদি মনে করেন তৃতীয়া এবং চতুর্থী থাকে, তাহলে আমরা কি করব? মানে চতুর্থী দিব নাকি চতুর্থীটা দিবেন? চতুর্থীটা দিবেন, চতুর্থীটা দিবেন, সম্প্রদানে চতুর্থীটাই দিবেন। আচ্ছা, গুরু দক্ষিণা দাও, গুরু দক্ষিণা দাও। গুরু দক্ষিণা মানে হচ্ছে কি? গুরু মানে কি? টিচার বা শিক্ষক, যাকে আমরা গুরু বলছি। দক্ষিণা দাও মানে, দক্ষিণা মানে হচ্ছে তার ফিসটা দিয়ে দাও। তা আমরা টিচারকেও টাকা দিলে নিশ্চয়ই সেটা ফেরত নেই না, তাই না? তো এখানে গুরুর নিচে দাগ থাকবে, গুরুতে কোনো, এই যে দেখেন, কেড়ে নাই, দ্বারা দিয়ে কর্তৃক নাই, হতে থেকে চেয়ে নাই, কিছুই নাই। সো এটা প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি হবে। গুরু দক্ষিণা দাও, এটা হচ্ছে সম্প্রদান কারকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। দেশের জন্য প্রাণ দাও, দেশের জন্য প্রাণ দাও। দেশের জন্য কেউ যদি একবার প্রাণ দিয়ে দেয়, সরি বুঝিনি আপু, আরেকবার যদি একটু বলতেন, আমি বুঝি নাই। মানে ষষ্ঠ যেটা আছে, ষষ্ঠ বিভক্তি যেটা আছে ওইটা হবে? জি জি জি, ষষ্ঠী বিভক্তি হবে, ঠিক বলেছেন। কারণ ওই যে দেশের র আছে, র এর হলে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে আপনার উত্তরটা। দেশের জন্য আমরা প্রাণ দিলে কি আবার সেই প্রাণটা ফেরত আসে? আসে না। আমরা ফেরত পাই? আসে না। তো এই কারণে হচ্ছে দেশের জন্য প্রাণ দাও, এটা হবে হচ্ছে
সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, ওকে আগালাম। অপাদান কারক, অপাদান কারকে হচ্ছে যেখান থেকে কোনো কিছু বিচ্যুত, উৎপন্ন, বিরত, আরম্ভ, দূরীভূত হয় বা বিচ্ছিন্ন হয় এবং যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। তার মানে কি? অপাদান কারক যদি একটু সহজ ভাবে বলি, যেই সেন্টেন্সে কোনো কিছু বিচ্যুত, বিচ্যুত মানে কি? কোনো কিছু পড়ে যাচ্ছে, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস আলাদা হয়ে যাচ্ছে, বা কোনো সেন্টেন্স যদি বোঝায় যে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, কোনো কিছু বিরত হয়ে যাচ্ছে, কোনো কিছু শুরু হচ্ছে, কোনো কিছু দূর হয়ে যাচ্ছে, বা কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই বৈশিষ্ট্যগুলা বা এই শব্দগুলা আপনারা মনে রাখবেন অপাদান কারকের জন্য। অথবা সেন্টেন্সে কোনো কিছু দেখে ভয় পাওয়া বোঝাচ্ছে, তখন হবে হচ্ছে অপাদান কারক। এই ধরনের বৈশিষ্ট্য থেকে যদি কোনো কার্য হয় সেটা হবে হচ্ছে অপাদান কারক। ফর এক্সাম্পল, গাছ থেকে পাতা পড়ে, এটা কি? কোনো জায়গা থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া বা বিচ্ছিন্ন হওয়া বোঝাচ্ছে না? গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এখানে সেন্টেন্সের গাছ থেকে নিচে ড্যাশ থাকবে, তো গাছ থেকে কি হবে? থেকে হবে হচ্ছে পঞ্চমী বিভক্তি। তো এটা হবে হচ্ছে অপাদান কারকের পঞ্চমী বিভক্তি। পাপে বিরত হও, তার মানে কি? পাপ থেকে বিরত হও, এখানে কোনো কিছু থেকে দূরীভূত, দূরে থাকার কথা বলা হচ্ছে, তাই না? পাপে বিরত হও, দূরীভূত হওয়া, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য অপাদান কারকের, অপাদান কারকের একটা অংশ বা একটা ক্রাইটেরিয়া। তো পাপে বিরত হও, পাপে এ আছে কিন্তু এটা কি? সপ্তমী বিভক্তি। তাহলে এটা কি হবে? অপাদান কারকের সপ্তমী বিভক্তি। বাঘকে সবাই ভয় পায়, বাঘকে সবাই ভয় পায়, তার মানে কি? এটা একটা ভয় পাওয়ার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে অপাদান কারকের একটা ক্রাইটেরিয়া। যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। বাঘকে সবাই ভয় পায়, বাঘকে, তার মানে হচ্ছে এটা অপাদান কারকে। এই দেখেন সেম কাহিনী আবার শুরু হয়েছে, দ্বিতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি। এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা দিতে পারেন, তবে এটার ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হয়। বাঘকে সবাই ভয় পায়, এখানে যে কোনো একটাই হতে পারে। আর ওই যে বলছেন যে কনফিউশন, চতুর্থী বা দ্বিতীয় আসলে কি হবে? আশা করি এরকম কিছু আসবে না, এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে, বাঘকে সবাই ভয় পায়, যে কোনো একটা দিতে পারে। তাহলে এটা হবে অপাদান কারকে দ্বিতীয় অথবা চতুর্থী বিভক্তি। অধিকরণ কারক, অধিকরণ কারক একদম সহজ। স্থান, কাল বা বিষয়ের মাধ্যমে যদি কাজটা সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। তার মানে কোন একটা কাজ যখন সম্পন্ন হচ্ছে তখন কোন একটা জায়গা উল্লেখ থাকবে, অথবা কোন একটা সময় উল্লেখ থাকবে, অথবা কোন একটা বিষয়ের মাধ্যমে কাজটা সম্পন্ন হবে। ফর এক্সাম্পল, প্রভাতে সূর্য ওঠে। ঠিক আছে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে, প্রভাতে মানে কি? সকালে, সকালে সূর্য ওঠে। প্রভাতে একটা সময় বোঝাচ্ছে, কিন্তু কাল বোঝাচ্ছে, তাই না? কাল মানে সময়, কাল বোঝাচ্ছে। তাহলে প্রভাতে, তে হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, সেম ওইতে চতুর্থী তৃতীয়ার মধ্যে একটা ঝামেলা লাগতেছে, এখানেও দুইটার যে কোনো একটা আপনি দিতে পারেন। পুকুরে মাছ আছে, এটা কিন্তু একটা স্থান বোঝাচ্ছে। কোন স্থান? পুকুর, পুকুরে মাছ আছে। কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে। এই পুকুরেও সেম ওইতে অধিকরণ কারকে চতুর্থী অথবা তৃতীয়া বিভক্তি হবে। ঠিক আছে, এখন আমরা ছয়টাই হচ্ছে কারক শেষ করে ফেললাম। যদি সহজ করে একটু মনে রাখি, কর্তৃকারকে কর্তা থাকবে, যিনি বা যারা মাধ্যমে কাজটা সম্পন্ন হবে। কর্মকারকে হচ্ছে কাজটা কে কিভাবে করছে বা কার মাধ্যমে করছে। ঠিক আছে, মানে প্রথমে যদি আমরা বলি রফিক বই পড়ে, রফিকটা হচ্ছে কর্তৃকারকের কর্তা, কর্তৃকারক রফিক। রফিক কি পড়ে? রফিক বই পড়ে। সে কিসের মাধ্যমে কাজটা করছে? পড়ার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে। তাহলে বইটা হচ্ছে কর্মকারকের কর্ম, তার মানে হচ্ছে বইটার মাধ্যমে সে পড়ছে, এই কারণে সেটা কর্মকারক। দেন হচ্ছে আমরা যদি
করণ কারকে যায়। করণ কারকের মাধ্যমে যন্ত্র, উপাদান বা সহায়ককে করণ কারক করে, মানে করণ কারক একটা যন্ত্র বা উপাদান বা সহায়কের কথা থাকবে। যেমন কলম দ্বারা লেখা হয়, কি দ্বারা লেখা হয়, কলম দ্বারা লেখা হয়। শেষ। সম্পাদন কারকে একদম সহজ, আমরা নিঃস্বার্থভাবে দান বা সাহায্য করে দেবো, সেটাই সম্পাদন কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। অপাদান কারকে হচ্ছে কোনো কিছু বিচ্যুত, মানে অপাদান কারকের বৈশিষ্ট্য হচ্ছে কোথাও থেকে কোনো কিছু সরে যাবে, উৎপন্ন হবে, বিরত হয়ে যাবে, আরম্ভ হবে, দূরীভূত হবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা ভয়ের কোনো কথা থাকবে, সেটা হবে হচ্ছে অপাদান কারক। অধিকরণ কারকে তিনটা বিষয় থাকবে, স্থান, কাল আর বিষয়। এই তিনটা উল্লেখ থাকলে, তিনটার যে কোনো একটা উল্লেখ যদি থাকে, তখন সেটা হবে হচ্ছে অধিকরণ কারক। বিভক্তি সেম হইতে যদি একটু রিকাপ করি, 7টা বিভক্তি। প্রথমাতে অ বা শূন্য, প্রথমাকে আমরা শূন্য বিভক্তি বলি, দ্বিতীয়াতে কেরে, তৃতীয় চতুর্থ সেম কেরে, তৃতীয়াতে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমীতে হতে থেকেছে, ষষ্ঠীতে রয়ের, সপ্তমীতে অন্তস্তীয় এ তে। আচ্ছা, এটা ছিল আমাদের কারক। কারক খুবই সহজ। আপনারা যারা ডেজিটা জয়েন করেছেন, আশা করি এই লাস্টের রিকাপটা আপনাদের জন্য হেল্প হয়েছে। কোনটা কেন কিভাবে সহজে মনে রাখবেন। আশা করি এই বিষয়গুলা, ছোট 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 বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে পরীক্ষার হলে আপনারা সহজভাবে হচ্ছে কারকটা সম্পন্ন করতে পারবেন। একটা নম্বর আপনারা একদম 100% পেতে পারবেন। এবার আমরা যদি একটু সন্ধিতে চলে যাই, সন্ধিটা আমরা একদম সহজ ভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করব। সন্ধি, এবং সন্ধি আসলে একটু জটিলই, বাট হচ্ছে একদম সহজ কিছু নিয়ম থাকে, সেই নিয়মের মাধ্যমে যদি আপনারা মনে রাখেন এই সূত্রগুলা, তাহলে হয়তো আপনার জন্য সহজ হবে। দেখেন, আমরা কিন্তু কি করি সন্ধিতে, সন্ধিতে আসলে করিটা কি, আমরা কি করি, মুখস্থ করি। কিরকম মুখস্থ করি, হয়তো মুখস্থ করতেছি হিমালয়, হিমযোগ আলয়, বৃহস্পতি, বৃহযোগ স্পতি, এইভাবে আমরা মুখস্থ করি। কিন্তু দেখা যাচ্ছে সন্ধি এইভাবে মুখস্থ করে আপনি কতগুলা সন্ধি মুখস্থ রাখবেন। ব্যতিক্রম সন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, স্বরবর্ণ সন্ধি আছে, এরকম বহুত সন্ধি আছে, বিসর্গ সন্ধি আছে। তো আপনি কোনটা কতগুলা মনে রাখবেন বলেন? কিন্তু আপনি কিছু সূত্র, যদি সূত্র মনে রাখেন, তাহলে সন্ধিটা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। কিরকম? এখানে দেখেন দুইটা সূত্র। এ প্লাস অন্য স্বর ইকুয়াল টু অয়, ওই প্লাস অন্য স্বর ইকুয়াল টু আই, ও প্লাস অন্য স্বর ইকুয়াল টু অপ, ও প্লাস অন্য স্বর আপ। উচ্চারণ, এই পাশের গুলো হচ্ছে উচ্চারণ। এই উচ্চারণটা হচ্ছে হবে এর সাথে অন্য স্বর থাকলে অয় উচ্চারণ হবে, ও এর সাথে অন্য স্বর থাকলে আই উচ্চারণ হবে, ওর সাথে অন্য স্বর থাকলে অব উচ্চারণ হবে, ও এর সাথে অন্য স্বর থাকলে আপ উচ্চারণ হবে। ঠিক আছে? তো আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি, যদি আমরা একটা উদাহরণে যাই, মনে করেন নয়ন। ঠিক আছে, মনে করেন নয়ন। আমরা হচ্ছে এবার এটাকে ভাঙবো। আমি একটু লিখে দেখাই, ঠিক আছে? আপনারা কি একটু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কেন আমি লিখছি, একটু লিখে লিখে দেখালে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমি একটু ফুল স্ক্রিন দিতে পারছি না, যেহেতু লিখছি। মনে করেন একটা শব্দ নয়ন, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমে আমরা এটাকে ভাঙবো। শেষ যে অক্ষর এবং লাস্ট যে শেষ এবং শুরুর যে অক্ষর, মানে আমরা মূলত সন্ধি বিচ্ছেদটা করবো কিভাবে দেখেন। নয়ন একটা ওয়ার্ড, এখানে লিখলাম ন, মনে করেন এখানে লিখলাম ন, লিখলাম প্লাস আরেকটা ন লিখলাম। তার মানে হচ্ছে আপনি যখন লিখবেন তখন এইভাবেই লিখবেন, ঠিক আছে? মানে এইভাবে আপনি সন্ধি বিচ্ছেদ করার চেষ্টা করবেন। দেখেন নয়ন, যাই হোক পৃথিবীর যে সন্ধি বিচ্ছেদই হোক, প্রথম অক্ষর বা ওয়ার্ড যা থাকবে সেটা লিখবেন, শেষের যে অক্ষর বা ওয়ার্ড থাকবে সেটা লিখবেন। ঠিক আছে? এতটুকু ঠিক আছে? ক্লিয়ার? ধরে নিচ্ছি? হ্যাঁ, ধরে নিচ্ছি ক্লিয়ার। এখন আপনি হচ্ছে সূত্র ফেলাবেন, ঠিক আছে? কি সূত্র ফেলাবেন? এই যে নয়ন, এই যে নয়ন। এখন নয়, এখানে হচ্ছে উচ্চারণ করেন একটু, নয়ন। এখানে কি অয় উচ্চারণ হচ্ছে না?
এখানে কয় উচ্চারণ হচ্ছে? জি জি আপু। আচ্ছা, এখানে যদি অয় উচ্চারণ হয় তাহলে এটা সূত্র কি হবে? প্রথমে এ হবে, তার মানে হচ্ছে প্রথম যে অক্ষরটা থাকবে সেটার সাথে এ যুক্ত হবে। এ মানে কি? একার। একার, এটার সাথে একার যুক্ত হবে। প্লাস হচ্ছে এই অন্তস্তীয়র সাথে কি কোনো এখানে যদি কোনো ই থাকে, মানে আকার ও শিকার দীর্ঘিকার ও সুকার দীর্ঘকার, যদি এই কার গুলা থাকে তাহলে হচ্ছে এটার সাথে আপনার সেই কারটা যুক্ত হবে। কার মানে হচ্ছে মনে করেন রস্যুকার যদি থাকতো তাহলে এখানে রস্যু হচ্ছে অ্যাড হতো এই শেষ অক্ষরটার সাথে। বাট এখানে যেহেতু কোনো আকার রসিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার রিকার একার কিছুই নাই, সুতরাং এখানে কি হবে? অ হবে। মানে এখানে যদি কোনো কারই না থাকে তাহলে এখানে চোখ বন্ধ করে অ হবে, অ বসবে। বুঝতে পেরেছেন? বুঝতে সমস্যা আছে? তাহলে নয়নের সন্ধিবিচ্ছেদ কি? নে প্লাস অন। এটা কোন সূত্রের মধ্যে আসছে বলেন তো? আপনারাই বলেন কোন সূত্রে পড়ছে এটা? এ প্লাস অন্য স্বর। এক্স্যাক্টলি, এ প্লাস অন্য স্বর ইকুয়াল টু অয়। এই যে উচ্চারণ অয়, নয়ন, অয়, অয় উচ্চারণের মধ্যে পড়ছে নয়ন। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, মনে করেন শয়ন, শয়ন, ওকে, শয়ন। ঠিক আছে, তাহলে এখানে কি করব? প্রথম অক্ষরটা লিখবো তালবস্য, প্রথম অক্ষর তালবস্য, দেন প্লাস, দেন লিখবো হচ্ছে দন্তন্য, কারণ লাস্টের শব্দটা এই সন্ধিটা বা হচ্ছে অক্ষরটা হচ্ছে ন। এখানে সেম হইতে দেখেন নয়নের মতো আপনি একটু শয়ন উচ্চারণ করতে, শয়ন। এখানে কি আয় উচ্চারণ হচ্ছে? অব উচ্চারণ হচ্ছে? আব উচ্চারণ হচ্ছে? এখানে অ এর মতো একটা উচ্চারণ হচ্ছে কিনা বলেন? নাকি কি মনে হচ্ছে আমি জোর করে উচ্চারণ করতেছি অয়? সে যোগ অন হবে না? না, আমি আপনাদের কাছে কি প্রশ্ন করছি যে এটা কি মনে হচ্ছে? আমি কি সূত্রটা ইচ্ছা করে জোর করে মনে এই উচ্চারণ করছি অয়, নাকি এটা সত্যি সত্যি অয় উচ্চারণ হচ্ছে? শয়ন, অয় উচ্চারণ হচ্ছে। এক্স্যাক্টলি, অয় উচ্চারণ হচ্ছে। তো যার কারণে হচ্ছে আপনার যে ওয়ার্ডটাই থাকুক না কেন, আপনি প্রথমে প্রথম অক্ষরটা বা প্রথম শব্দটা লিখবেন, তারপরে শেষের শব্দটা লিখবেন। এরপরে আপনি দেখার চেষ্টা করবেন এটা কি উচ্চারণ হচ্ছে? অয় উচ্চারণ হচ্ছে। তাহলে অয় যদি উচ্চারণ হয় তাহলে প্রথম অক্ষরের সাথে কি হবে? কি হবে? এ হবে। তার মানে একার। এ মানে কি? একার হবে। দাঁড়ান, এই যে একার। আর এখানে আমি কি বলছিলাম বলেন তো? কি বলছিলাম? এই মাঝখানের শব্দের সাথে এই অক্ষরের সাথে যদি আকার ও শিকার দীর্ঘিকার মানে কোনো যদি কার চিহ্ন থাকে তাহলে সেই কার চিহ্নটা এই মাঝখানে বসবে, আর যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে কি বসবে? কি বসবে? অন হবে। অন না, মানে অ বসবে। আমার এই শব্দের ন। আর যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে এখানে সরাসরি চোখ বন্ধ করে অ বসবে। ঠিক আছে? ক্লিয়ার? সমস্যা? জি। বুঝতে সমস্যা? না, বুঝছি। ফাইন। যদি বুঝেন তাহলে আমি এই এক্সাম্পলটা, এই প্রথম এক্সাম্পলটা আমি ডিলিট করে দিলাম। এবার আমরা যাব সেকেন্ড এক্সাম্পলে। মনে করেন গায়ক, গায়ক, সরি, মনে করেন গায়ক। এখানে কি লিখবো বলেন তো? আপনি সূত্রের মধ্যে ফেলেন না, সূত্রের মধ্যে ফেলে একটু শেখার চেষ্টা করেন না। ফার্স্টে গ বসাবো, তারপর প্লাস দিয়ে ক লিখবো। ভেরি গুড। আপনি বলতেছেন তাই কিন্তু আমি লিখতেছি। আমি ধরে নিলাম আমি পারি না। তারপর এটা এই তো এখানে মাঝখানে অ আসতেছে। আপনি উচ্চারণ করেন এটা গায়ক। গায়ক কি উচ্চারণ হচ্ছে? দ্বিতীয়টা হবে আয়। আয় উচ্চারণ হচ্ছে।
এক্স্যাক্টলি আই উচ্চারণ হচ্ছে, তাহলে আই যদি উচ্চারণ হয় এটা দ্বিতীয় সূত্রে বসবে। তাহলে দ্বিতীয় সূত্রের প্রথম অক্ষরের সাথে কি হবে? কি আছে? ওইকার হবে। এক্স্যাক্টলি, কারণ ওটা সূত্রের ওইকার। হয় না, দাঁড়ান, এই যে ওইকার, তাই না? আর এখানে কি হবে? ও হবে। কি হবে? ও আ হবে। কেন আ হবে? দেখেন, বোঝার চেষ্টা করেন। অন্তস্তীয় মাঝখানের বর্ণ না, সরি মাঝখানের, হ্যাঁ এটা তো বর্ণ, মাঝখানের বর্ণ না, তো মাঝখানের বর্ণে যদি কোনো কার চিহ্ন না থাকে, আকার রসিকার দীর্ঘিকার রস্যকার যদি না থাকে, তাহলে এখানে কি হবে? চোখ বন্ধ করে ও হবে। সরি হবে, তাই না? কি ঠিক তো? জি। ওকে, দাঁড়ান, ওটা লিখতেই পারতেছি না। এই যে হয়ে গেল, গই যোগ গায়ক, ঠিক আছে? আপনি একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আপনি বুঝেন নাই? ঠিক আছে, আমি বুঝাই। আরেকটা এক্সাম্পল লিখি, তাহলে বুঝবেন। মনে করেন নায়ক, ওকে? এটাকে ভাঙেন, কি হবে? নই যোগ। এই যে আমার এটা তো আমরা মুখস্থ জিনিস, আমরা আগে জানি, আপনি খুঁজতে পারেন না সহজ করে, যাতে আপনি পরবর্তীতে আরো অনেক 10টা 20টা জিনিসটা সলভ করতে পারেন। খুঁজতে পারেন। ন যোগ ক। এক্স্যাক্টলি, ন যোগ ক, দেন অয় আসতেছে। ওই কেন হবে? আই উচ্চারণ হচ্ছে, তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ে? দ্বিতীয় সূত্র। এক্স্যাক্টলি, আই, তাহলে কি হবে? ওইকার হবে। কারণ সূত্রের প্রথমেই হচ্ছে ওই, ঠিক তো? আর এখানে কি হবে? এখানে মাঝের বর্ণের সাথে যেহেতু কোনো কার নাই, রস্যকার দীর্ঘকার ইকার কিছুই নাই। যদি থাকতো, যদি রস্যকার থাকতো, তাহলে আপনার এখানে রস্য বসতো। হ্যাঁ, আপনি নেই, তাহলে এখানে কি হবে? সরিও হবে। হ্যাঁ, কিছু না থাকলে চোখ বন্ধ করে অ হবে। ঠিক আছে? সহজ? বুঝছেন? হ্যাঁ, বুঝছি। থ্যাংক ইউ। যে আপুটা বোঝেননি সে আপুটা বুঝছেন। আমি কিন্তু তৃতীয় সূত্রে যাব এখন। আচ্ছা, আপনারাই বলবেন কি হবে? পবন, ভাঙেন, এটাকে ভাঙেন। কেন হবে? কি জন্য হবে? সূত্রটা কোন সূত্রে হবে? ওইটা পারবো না। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, তৃতীয়টা আপনারা এরপরে সেকেন্ড এটা বলবেন, সেকেন্ড এক্সাম্পলের অ্যানসার দিবেন। পবন, এটার উচ্চারণে কি করে? আছে, এই উচ্চারণে তো অয় নেই, আই নেই। বলেন আপনারা কেন হবে? বলেন। আচ্ছা, আমি বলি, একটু বলি। এখানে এক সেকেন্ড একটু বলছি। এখানে প যোগ দন্ত না, ঠিক আছে? এখানে হচ্ছে পবন। এই উচ্চারণে কি কোথায় অয় বা আয় আছে? না। তাহলে এটা কিরকম উচ্চারণ হচ্ছে? পবন। অবের মতো উচ্চারণ হচ্ছে না? পবন হচ্ছে কিনা বলেন? অব উচ্চারণ হচ্ছে না? ওকে, অব যদি উচ্চারণ হয় তাহলে এটার প্রথমে সূত্রটা কি? যে অক্ষর থাকবে সেটার সাথে কি হবে?
ও মানে কি? উপকার হবে। এক্স্যাক্টলি, ও আছে তাই ওকার হবে। প্রযোগ, এই বয়ের সাথে কি কোনো আকার আছে, কোনো কার আছে? না। তাহলে কি হবে চোখ বন্ধ করে? স্বর্গ। এক্স্যাক্টলি, সরেও হবে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, মনে করেন যেটা আমরা প্রতিদিন খাই, তরকারিতে না দিলে তরকারিটা একদম টেস্টলেস লাগে, লাগে নাকি? কেউ কি আছেন এখানে লবণ ছাড়া রান্না করে খান? না আপু। লবণ ছাড়া কি কেউ খান? চিনি ছাড়া আমরা চা খাই, কিন্তু লবণ ছাড়া আসলে কিছুই খাওয়া যায় না, টেস্টলেস লাগবে। ভাঙেন, এটাকে ভাঙেন। কি ন হবে এখানে? মূর্ধন্য। আচ্ছা, এখানে টুইস্ট আছে, দন্তন্য হবে। কেন দন্তন্য হবে? এটা পাই না। আচ্ছা, এটা আমি বলবো, এখানেই টুইস্ট। মনে করেন সহজ ভাষায় সূত্র ফেলিয়াতে লব প্লাস মূর্ধন্য। এবার বলেন কি হবে? লবণ। কি উচ্চারণ হচ্ছে? লয়ের সাথে উকার হবে। কেন হবে? কারণ লব আসতেছে ওই জন্য। এক্স্যাক্টলি, অউকার হয় শুধু। এক্স্যাক্টলি, ওকার। এখানে কি হবে? সরেও। কেন হবে? কেন হবে সরেও? মূর্ধন্যের সাথে কোনো কার নেই। এক্স্যাক্টলি, একদম। আপনারা তো খুব ভালো শিখে যাচ্ছেন, ভেরি গুড। আচ্ছা, এই কারণে এখানে অ হবে। আমি স্ক্রিন দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু স্ক্রিন দেখাচ্ছি। এই আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এমন কিছু? দেখা যাচ্ছে আপু। দেখা যায়। ফাইন, এখন আবার দেখাচ্ছি। আচ্ছা, এটা আপনার না নেটওয়ার্ক জনিত প্রবলেম। আচ্ছা, এবার আসি এখানে। একটা আপু বলছিল এখানে দন্তন্য হবে, একটা আপু বলছিল মূর্ধন্য হবে। এখানে আসলে হবেটা কি? আচ্ছা, যখন আমরা একটা শব্দকে ভাঙবো, বুঝছেন? শব্দকে ভাঙার পর যখন অন লিখবো, শব্দকে ভাঙার পর যখন আমরা অন লিখবো, তখন ওই যেটা হচ্ছে পুরা শব্দ, তার মানে হচ্ছে লবণ একটা কি, লবণ একটা হচ্ছে পুরা শব্দ লবণ। কিন্তু যখন এটাকে আমরা ভাঙছি, সূত্রে ফেলে লো প্লাস অন দিচ্ছি, তখন এখানে মূর্ধন্য হবে না, তখন এখানে দন্তন্য হবে। এটা যদি বলেন আপু কেন, এটা আসলে একটা নিয়ম, তাই এটা কেন কোনো অ্যানসার নাই। ঠিক আছে, কথা বুঝছেন? কথা বুঝছি। এগুলো থেকে কি প্রশ্ন কিভাবে আসবে? উদাহরণ দিয়ে হ্যাঁ, লবণ দিয়ে বলতে পারে যে হচ্ছে লো প্লাস অন। সরি, লবণ দিয়ে আপনাকে চারটা অপশন দিতে পারে, লো প্লাস অন, ল প্লাস অন, বা ল প্লাস ও মূর্ধন্য দিতে পারে। কোনটা সঠিক সেটা দিবেন। আবার সূত্রগুলো মনে থাকে, তাহলে কিছু হবে? হ্যাঁ, চলবে, বাট আমি সূত্রটা কেন আপনাকে মনে রাখতে বলছি শোনেন। এই সূত্রটা জাস্ট একটা এক্সাম্পল, সূত্রটা মনে রাখার জন্য। আমি এটা কেন আপনাকে একটু মেমোরাইজ করতে বলছি, আপনি যদি এইভাবে সূত্রগুলো মনে রাখেন, তাহলে আপনি সব ধরনের সন্ধি বিচ্ছেদ মনে রাখতে পারবেন, করতে পারবেন। বুঝতে পারছেন? যার কারণে এই কারণেই বলছি, এটা যে হুবহু মুখস্থ রাখতে হবে ব্যাপারটা তা না। এটা জাস্ট একটা সূত্র, মানে একটা শেখাচ্ছি যে এইভাবে আপনারা সমস্ত ধরনের পৃথিবীর যত সন্ধি বিচ্ছেদ আছে এইভাবে একটু মনে রাখার ট্রাই করবেন। বুঝতে পারছেন? এটা জাস্ট একটা ছোট ছোট চারটা সূত্র আপনাদেরকে বোঝাচ্ছি, কিন্তু এরকম টোটাল স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিসর্গ, সন্ধি এই সব মিলে 25টা সূত্র আছে, বুঝছেন? এই 25টা সূত্র যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে যে কোনো সন্ধি বিচ্ছেদ আপনারা করতে পারবেন। আপনাদের সন্ধি বিচ্ছেদ নিয়ে কোনো টেনশন থাকবে না। এটা আমি আপনাদেরকে সহজভাবে জাস্ট একটা চারটা সূত্র আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু কোনো একটা কথা মনে রাখবেন, কোন শব্দ যদি মূর্ধন্য দিয়ে শেষ হয়, মানে লবণ, তাহলে এটা সন্ধি বিচ্ছেদে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। মনে থাকবে? জি, থ্যাংক ইউ মনে রাখার জন্য। এবার আসি আমরা হচ্ছে লাস্ট সূত্রে। মানে এটা একটা জাস্ট বেসিক সূত্র, বেসিক সূত্রের চার নম্বর সূত্র। এটা হচ্ছে
যদি বলি হচ্ছে পাবক। পাবক এটা খুবই কমন, এটা আমাদের আসে। বলেন এখানে কি হবে? হবে প্রথমে। তারপর এক্স্যাক্টলি, আমি তো এটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে আপু ভাইয়েরা। তারপর যেহেতু এটা যে 4 নম্বর সূত্র হবে। যেহেতু নট পাবক, এটা ওকার হবে। কেন? কারণ এটার সাথে অফ হচ্ছে। অফ কেন হচ্ছে? আব হচ্ছে। অফ তো তৃতীয় সূত্র। ঠিক আছে, লাস্টেরটা হবে 4 নম্বর নিয়ম। ভাইয়া কনফিউশন দূর হইছে? কনফিউশন দূর হইছে? উচ্চারণ করতে পাবো, উচ্চারণ হচ্ছে তো, এই কারণে কি হবে? ওকার হবে। ওকার হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর এখানে কি হবে? স্বরেও হবে। কেন হবে? মধ্যবর্ণের সাথে কোনো কার নেই। এক্স্যাক্টলি। ওটা লেখা হয় না কেন আমার? আচ্ছা যাই হোক, এখানে তাহলে কি হলো? পৌজক, পৌজক কি হলো? পাবো। এরপরে আমরা আসি ভাবুক। ঠিক আছে, এবার মজা। ভাবুক। তাহলে এই আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ভাবুক। ভাঙেন, এটাকে ভাঙেন। কোন সূত্রে পড়ে এটা? লাস্টেরটা 4 নম্বর। হ্যাঁ, তাহলে এখানে কি বলে? 4 নম্বরটা উক। কেন ভৌ যোগ উক হবে? অক কেন হবে না? হবে। রসকার দেওয়া আছে। তাহলে কি হবে? উক হবে। কি হবে? রস্যু হবে না অ হবে? ওকে, ভেরি গুড, রস্যু হবে। কারণ এখানে দেখেন রস্যকার আছে, তাই না? ঠিক তো? জি। ভেরি গুড। আশা করি আপনারা এটা ভালো বুঝছেন। এরপর আমরা চলে যাই হচ্ছে সেই 25টা সূত্রে। আচ্ছা, স্বরসন্ধি হচ্ছে 14টা সূত্র আছে। আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে সিম্পলি হচ্ছে একটু বলে যাব। আপনারা হচ্ছে এটা যখন স্লাইড শো দিয়ে দিবে তখন হচ্ছে আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? ওই সূত্রগুলা ওই যেভাবে আগের গুলো পড়াইছে ওটা জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবকিছু ওভাবে ভেঙে ভেঙে নিবেন, ঠিক আছে? মনে থাকবে? জি। ওকে, ফাইন। এটা দেখেন, এখানে অনেকগুলো সূত্র আছে। আমরা কয়েকটা সূত্র দেখবো, তারপরে বাকিগুলো হচ্ছে আপনারা যখন পড়বেন তখন হচ্ছে আপনারা নিজেরাই বুঝে যাবেন ওই সূত্র, মানে আগের সূত্রগুলা অনুযায়ী। যেমন এখানে মনে করেন হিমালয়। হিমালয়, আচ্ছা এখানে মনে করেন আপু এগুলো কি একটু ফোকাস করা যাবে? এক্স্যাক্টলি, করা যাবে। এই যে হিমালয় দেখতে পাচ্ছেন? জি আপু। হিমালয়, এটাকে আপনারা ওই আগের সূত্রের মতো, আগের সূত্র না, আগের ওই যে যেভাবে আমরা শব্দটা ভেঙেছি ওখানে তো একদম একটা একটা অক্ষর ছিল। এখানে হচ্ছে একটা মানে অনেকগুলো অক্ষর। যখন আপনি দুইটা অক্ষর ভাঙবেন তখন দুইটা অক্ষর হবে। এটাকে হিমালয়কে ভাঙেন তো। এই আচ্ছা, এটা তো ভাঙাই আছে, তারপরেও হচ্ছে আপনি একটু ভাঙেন। হিমালয় কি হবে? হিমালয়। আচ্ছা, কেন ভাঙছেন? এই যে দেখেন হিম আর আলয়, ঠিক আছে? এই দেখেন এখানে সূত্রটা কি? হিম, এখানে কোনো কিছু উচ্চারণ হচ্ছে না। এখানে কিন্তু হিম যেহেতু কিছু নাই অ হবে, অ প্লাস অ। এই দেখেন এই যে হিমালয় অ, এই দুইটা যোগ হয়ে এখানে মাঝখানে চলে আসছে আলয় আ। দেখছেন? আলয়, হিমালয়। সেম ওয়েতে হচ্ছে বিদ্যালয়। এটা হচ্ছে দেখেন আপনি
এখানে যখন উচ্চারণ করবেন তখনই আপনার সন্ধি বিচ্ছেদটা ভাঙা হয়ে যাচ্ছে। কিরকম? হিমালয়, হিমালয় দুইটা ওয়ার্ড, অ প্লাস অ। হিম একটা ওয়ার্ড আমি ভাঙছি, অ আসতেছে শেষে, অ আলয়। তাহলে ইকুয়াল টু আ। কারণ কি এখানে আমরা মাঝখানে ওই যে আ বসাবো, হিমালয় আটা যুক্ত করছি। দেখেন এটাকে ভাঙেন, বিদ্যালয়। দেখেন বিদ্যা একটা ওয়ার্ড, ভাঙার পরে আলয় একটা ওয়ার্ড। দেখেন বিদ্যায় কোনো ই নাই, মানে এখানে কোনো অন্য কোনো কিছু উচ্চারণ হচ্ছে না। মনে হয় স্বরে যোগ স্বরে আসবে, সমান স্বরে হবে। এটা অ আলয়। যখন আমরা উচ্চারণ করতেছি তখন কিন্তু পুরো সেন্টেন্স, এই পুরো একটা বাক্যে বিদ্যা আরেকটা নতুন শব্দ আমরা তৈরি করছি, আলয় প্লাস আ। এভাবে হচ্ছে মনে রাখতে হবে। যেমন হচ্ছে মহাশয়। দেখেন মহা, মহা, মহা একটা ওয়ার্ড বাংলা, মহা আ। দেন হচ্ছে মহা, মহা মাঝখানে একটা অ উচ্চ, মহাযোগ অসয়, আ যোগ অ ইকুয়াল টু। এই সেন্টেন্স শব্দটা বানানোর জন্য আমরা হচ্ছে মাঝখানে কি যুক্ত করেছি? একটা আকার যুক্ত করেছি, যার কারণে ওটা মহাশয় হয়েছে, তাই না? আপনারা কি বুঝতেছেন? শোনেন সন্ধি কিন্তু আপনারা একটু এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে আশা করি পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা শব্দ বিদ্যালয়ালয়, তার মানে হচ্ছে কি বিদ্যালয় একটা ওয়ার্ড আমরা ভাঙছি, বিদ্যালয়, বিদ্যালয় আ আলয় আরেকটা ওয়ার্ড ভাঙছি, আলয় আ ইকুয়াল টু এই যে বিদ্যালয়ালয় একটা নতুন শব্দ হয়েছে। রবীন্দ্র, রবীন্দ্র, রবি, রশ্মি, রশ্মি, রবি, রশ্মি। দেখছেন? আপনি এই সূত্রটা ভুলে যান, বা হচ্ছে এই সূত্রটাও যদি মনে রাখতে চান, আপনি মনে করেন রবীন্দ্র দুইটা ওয়ার্ড মনে মনে ভাঙেন, রবি ইন্দ্র, রবি ইন্দ্র, রস্যই রবি, শেষে রশ্মি উচ্চারণ হচ্ছে রস্যই, ইন্দ্র শুরুতে রস্যই, রস্যই ইকুয়াল টু দীর্ঘই। এগুলো হচ্ছে সূত্র, বুঝতে পারছেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? রবীন্দ্র, দেখেন মুনিশ, আপনি এটাকে আগে ভাঙেন, তাহলে আপনার সূত্রে অটোমেটিক চলে আসবে। মুনিশ, আপনি আগে এটাকে ভাঙবেন, ওয়ার্ড ভাঙবেন, ভাঙার পরে আপনি সূত্র মনে করবেন। ঠিক আছে? তাহলে হচ্ছে কিরকম? মুনিশ, মনে করেন এটা নাই, ঠিক আছে? মনে করেন এটা নাই, আপনি এটা মুখস্থ করছেন, মনে করেন আপনি এই সূত্র মুখস্থ করছেন, আপনি সব জানেন, সূত্র আপনার মুখস্থ। মনে করেন এখানে মুনিশ, 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 মুনি একটা ওয়ার্ড, ইশ একটা ওয়ার্ড, তাই তো? মুনি শেষ হচ্ছে রশ্মি দিয়ে, রশ্মি, রস্যই, সূত্র মনে করেন রস্যই প্লাস ইশ দীর্ঘই, দীর্ঘই। তাহলে রস্যই প্লাস দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই, যার কারণে এখানে কি হয়েছে? দীর্ঘিকার হয়েছে। এই দেখেন রস্যই প্লাস দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই। কি সূত্রের সাথে মিলে পারবেন? দেখেন মহিন্দ্র, বাদ দেন, মহিন্দ্র। মনে করেন আপনি সূত্র ওইটা মুখস্থ আপনার, কিন্তু আপনি জানেন না কোন সূত্র পড়বে, সূত্র মনে করেন, মনে আছে আপনার মহিন্দ্র, এটা আসছে পরীক্ষার হলে। মহিন্দ্র কি হবে? ভাঙেন এটাকে, মহিন্দ্র, মহি, মহি, মহিন্দ্র। এটাকে ভাঙলে কি হয়? মহি প্লাস ইন্দ্র। আপনি মনে মনে ভাঙেন, ই মহি দীর্ঘি, দীর্ঘি, দীর্ঘই, রস্যই প্লাস রস্যই ইকুয়াল টু দীর্ঘিকার। এই দীর্ঘিকারের মাধ্যমে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ভাঙা ওয়ার্ড, মহি প্লাস ইন্দ্র, মহিন্দ্র। দেখেন দীর্ঘই প্লাস রস্যই ইকুয়াল টু দীর্ঘিকার, দীর্ঘই। মধুর্মি, ভাঙেন, মধুর্মি, মধু, মধু, সরি মধু,
উর্মি। এটাকে কোন সূত্রে ফেলবেন? মনে করেন ভাঙলেন মধু। মধুর শেষে কি হয়? নরমালি রস্যু হয় না? রস্যু। উর্মি। নরমালি উচ্চারণ হচ্ছে উর্মি, রস্যু ইকুয়াল টু দীর্ঘ। এই মধুর্মিটা একসাথে হয়ে মাঝখানে ধয়ের সাথে দীর্ঘটা যুক্ত হচ্ছে, যেটা হচ্ছে দীর্ঘ। সিন্ধুর্মি। সিন্ধুর্মি রস্যু। সিন্ধু একটা ওয়ার্ড। ভাঙছি রস্যু। রস্যু। উর্মি। এখানে উর্মিটায় দীর্ঘ। দীর্ঘর উর্মি ইকুয়াল টু দীর্ঘ। এখানে হবে হচ্ছে সিন্ধুর্মি, এটা কিন্তু দীর্ঘ হবে। দেন হচ্ছে ভূর্ব। ভূ যোগ ঊর্ধ্ব। ভূ। এই বয়রের কারণে এটাকে আমরা ভাঙছি ঊর্ধ্ব। দীর্ঘ প্লাস রস্যু ইকুয়াল টু দীর্ঘ। নয়ন, এটা আমরা অলরেডি পড়েছি। এ প্লাস অ, অয়। নে প্লাস অন, কি সূত্রে মিলে? পবন। ও প্লাস অন, কি ছিল? ও প্লাস অন্য স্বর। অন্য স্বর মানে আমরা অন্য স্বর অ ধরে নিয়েছি। এটা আমরা সূত্র বানিয়েছিলাম যে আকার না থাকলে সহজেই অ হবে। অন্য স্বর। গায়ন। গে প্লাস আ, আই। এটা হচ্ছে নাভন। ও প্লাস আ, আপ। নো প্লাস অন, এটা ছিল হচ্ছে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি সেম ওইতে। এগুলো হচ্ছে আপনার তিনটা, চারটা, পাঁচটা হচ্ছে শব্দ, এই অক্ষরটি একটা ওয়ার্ড। দিগম্বর। দিগম্বর। দেখেন দিগম্বর, দিক যোগ অম্বর। অম্ব, দিক যোগ অম্ব। দেখেন কয়রে যা আছে তাই। এটা হচ্ছে অ। এইটার মাধ্যমে হচ্ছে এই গয়ের নিচে রেটা উঠে গ হয়েছে, দিগম্বর। সেম অবস্থাতে অচিন্ত। অচিন্ত। অচিন্ত, অচ প্লাস অন্ত, অচিন্ত। সেম ভাবে সদ্ভাব, সৎ প্লাস অভাব। অব প্লাস জ, অবস। বটা কিন্তু উচ্চ, পটা উচ্চারণ হচ্ছে। কয়রে, কয়ের নিচে রে অ। সংস্কার, সমযোগকার, এটা আসে। সংযোগ, সমযোগ জয়, সমযোগ জয়। কেন? আমরা যখন সংযোগকে ভাঙছি, অনস্বার থাকলে নরমালি হচ্ছে আমরা মকেই ধরে নিই। ময়ের নিচে একটা হসন্ত। সংস্কার, অনস্বার আছে, ময়ের নিচে একটা হসন্ত ধরে নিচ্ছি। সূত্রের প্রথমে ময়ের নিচে হসন্ত প্লাস কার, জয়, ক অনস্বার, চ অনস্বার। সম্পদ, সমযোগ পদ, ময়ের নিচে একটা হসন্ত প্লাস ক, এই পদ ভাঙছি। সম্পদ, ক অনস্বার হয়ে গেছে। পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, এই চ। এইখান থেকে যখন আমি এটাকে ভাঙছি, পরিচ্ছেদ, পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, পরিচ্ছেদ। উদ্ভূত, উৎ প্লাস স্থ, উদ্ভূত। দেন হচ্ছে বিদ্ধত। আচ্ছা, এটা আমাকে লিখতে ভুল হয়েছে, এখানে হচ্ছে বিদ্ধত। ঠিক আছে, বিদ্ধত। দয় ধ থাকলে হয় হচ্ছে হ প্লাস ম। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধিতে হচ্ছে প্রথমে বিসর্গ থাকবে, তারপরে হচ্ছে স্বরবর্ণ থাকবে। স্বরবর্ণের কি থাকবে? স্বরবর্ণ ইকুয়াল টু র দন্ত স তারপর স মূর্ধন্য স হবে। কিরকম? মনোহর। মনোযোগ, এখানে হর হবে। এটা আমার রাইটিং মিস্টেক হয়েছে। রম, মনোরম। এটা হচ্ছে মনোহর হবে। এটা হচ্ছে ঠিক করি, এটা হবে হচ্ছে মনোহর। মনো প্লাস হর, বুঝতে পারছেন? এই যে দেখেন, বিসর্গ, তারপরে হচ্ছে বিসর্গ প্লাস স্বরবর্ণ ইকুয়াল টু র। এই যে র, এই যে এখানে হচ্ছে ওকার হইছে। এটা হচ্ছে স্বরবর্ণের ওকার, মনোহর। এভাবে হচ্ছে মনোরম, মনোযোগ রম, মনোরম। এভাবে সেম ভাবে বিসর্গ সন্ধি আসবে। এগুলো হচ্ছে সূত্র। এই ছিল হচ্ছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সন্ধি প্লাস হচ্ছে কারক
আশা করি হচ্ছে এই সূত্র কারক বা হচ্ছে এই যে ছোট ছোট যে বিষয়গুলা এইভাবে যদি হচ্ছে আপনারা মনে রাখেন, আপনাদের পরীক্ষার হলে কোশ্চেন সলভ করতে সহজ হবে।